গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত প্রায় অর্ধশতবার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব লঙ্ঘনের মধ্যে প্রাণহানি, গ্রেপ্তার, বোমা ও ড্রোন হামলার মতো ঘটনা রয়েছে। শনিবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী ৪৭ বার চুক্তি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় দখলদার বাহিনী ৩৮ প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে এবং এ সময় আহত হয়েছেন অন্তত ১৪৩ জন। অন্যদিকে হামাসের বিরুদ্ধে জিম্মিদের মরদেহ ফিরিয়ে দেওয়ার চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে তেল আবিব। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হামাস। এই সশস্ত্র গোষ্ঠীর পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ নাজ্জাল বলেছেন, জিম্মিদের মরদেহ আটক রাখার কোনো ইচ্ছা হামাসের নেই। মরদেহগুলো নিয়ে কারিগরি ও লজিস্টিক সমস্যা আছে। হামাস যদি জীবিতদের মুক্তি দিতে পারে, মৃতদের কেন রাখতে চাইবে? এ ব্যাপারে হামাসের কোনো আগ্রহ নেই, বরং লজিস্টিক যে সমস্যা আছে সবাই তা সমাধানের জন্য চেষ্টা করছে। এদিকে খান ইউনিস ও দেইর আল বালাহ সহ গাজা জুড়েই ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে হামাস। জিম্মি ইসরায়েলিদের মৃতদেহ অনুসন্ধানের পাশাপাশি প্যালেস্টিনিয়ানদেরও মরদেহ উদ্ধার করছে তারা। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে নিহত জিম্মিদের মরদেহ চাপা পড়ায় জিম্মি হস্তান্তরে আরও সময় লাগতে পারে বলে মধ্যস্থতাকারীদের জানিয়েছে হামাস। আফগানিস্তানের পাক সীমান্তবর্তী উরগুন জেলায় শনিবার শোকের ছায়া নেমে আসে। এদিন সকালে এক বিমান হামলায় সেখানে নিহত হন অন্তত ১৩ জন। আফগান সরকারের মুখপাত্র জানান, শুক্রবার দুই দেশের মধ্যে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরই শনিবার ভোরে পাকিস্তান এই বিমান হামলা চালায়। তবে পাকিস্তানের সামরিক বাহিনী এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। হামলায় নিহতদের মধ্যে ছিলেন কয়েকজন স্থানীয় ক্রিকেটারও। এর পরিপ্রেক্ষিতে আফগান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের জাতীয় দল আগামী নভেম্বর মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশ নেবে না। হামলায় অল্পের জন্য বেঁচে যাওয়া স্থানীয় বাসিন্দা আব্দুল রহমান বলেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই অনেকে ঘটনাস্থলে নিহত হয়েছেন। আমি আমার ঘরে ছিলাম, রাত তখন আনুমানিক ১:৩০। হঠাৎ আমাদের গেস্ট হাউসে একটি বিস্ফোরণ ঘটে। ক্রিকেট খেলোয়াড়রা সে সময় ভেতরে ছিলেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই অনেকে শহীদ ও আহত হয়ে এখানে পড়েছিলেন। এদিকে শনিবার কাতারের দোহায় শান্তি আলোচনায় অংশ নিতে আফগানিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রওনা দিয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র। এই প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। আলোচনার জন্য পাকিস্তানের একটি প্রতিনিধি দল আগেই কাতারে পৌঁছে গিয়েছিল। তাদের সঙ্গে আরও শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। যদিও পাকিস্তান সরকারিভাবে এই আলোচনায় অংশগ্রহণের কথা নিশ্চিত করেনি, তবে উভয় পক্ষ এই সংঘাতের সমাধানে প্রচেষ্টা চালাচ্ছে বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান। Both sides are making sincere efforts to find a positive resolution to this complex but solvable issue through constructive dialogue. Pakistan greatly values dialogue and diplomacy and a mutually beneficial relationship with Afghanistan. দোহায় শান্তি আলোচনার পর্যন্ত যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে। গত এক সপ্তাহের সংঘর্ষে দুই দেশের মধ্যে বেশ কয়েকজন নিহত এবং শতাধিক আহত হন, যা ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর সবচেয়ে ভয়াবহ সহিংসতা। সীমান্তের ২৬০০ কিলোমিটার জুড়ে এই উত্তেজনার মূল কারণ পাকিস্তানের দাবি অনুযায়ী আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী হামলা। শুক্রবার এক আত্মঘাতী হামলায় পাকিস্তানের সীমান্ত এলাকায় ৭ সেনা নিহত এবং অন্তত ১৩ জন আহত হন। দোহায় শান্তি আলোচনার ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে দুই দেশের সাধারণ মানুষ, যারা যুদ্ধ নয় শান্তি চায়। ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের বৈঠকের মধ্য দিয়ে তার দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তেমন কিছু অর্জন করতে পারেননি। বৈঠকের পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই বৈঠক ঘিরে হতাশা প্রকাশ করেন তিনি। I would say that we should not expect anything big, anything particularly impactful. কুলেবা মনে করেন, পুতিনের সাথে বুদাপেস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক থেকেও খুব বেশি কিছু আশা করা যায় না। পুতিন যতক্ষণ বিশ্বাস করবেন যুদ্ধে তার জয়ের সম্ভাবনা রয়েছে, ততক্ষণ তিনি শান্তি স্থাপনে কোনো ধরনের আলোচনা করবেন না। So as long as Putin believes that he can win this war on the battlefield,
he is going to escape and avoid any agreements and arrangements. তবে ভূমি বিনিময়ের পরিকল্পনা থেকে সরে আসার যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে তিনি সেটিকে স্বাগত জানান। Now we finally heard the official recognition coming from Washington that land swap was a bad idea, the idea that would never work. এদিকে এই বৈঠক ঘিরে যুদ্ধপীড়িত সাধারণ ইউক্রেনিয়ানরা শান্তির বিষয়ে আশাবাদী হলেও শিগগিরই এই যুদ্ধ শেষ হবে এমন সম্ভাবনার বিষয়ে সন্দিহান। লারিসা হেটমান নামে কিয়েভের এই বাসিন্দা বলছেন, পুতিন কেবল বল প্রয়োগের ভাষা বোঝেন, তার সাথে আলোচনায় বসে কোনো লাভ নেই। দুঃখজনক হলেও সত্যি আজকের পৃথিবী চলে শক্তিশালীদের ইশারায়। তাই আমি বিশ্বাস করি এই যুদ্ধ যেভাবেই হোক শেষ হবে এবং সেটা ইউক্রেনের বিজয়ের মাধ্যমেই হবে। তবে দুর্ভাগ্যবশত সেই বিজয় আসবে বল প্রয়োগের মাধ্যমেই, কারণ ফ্যাসিস্ট পুতিন কেবল বল প্রয়োগের ভাষাই বোঝেন। অন্যদিকে হ্যানা জামুরিনা নামে এই নারী পুতিনের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলে তার সাথে কূটনৈতিক আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কূটনীতি তখনই ফলপ্রসূ যখন যার সঙ্গে কথা বলা হচ্ছে তার মানসিক ভারসাম্য থাকে, কিন্তু সেই ব্যক্তি যদি সুস্থ মস্তিষ্কের না হন তাহলে আমাদের কূটনীতির কথা বলা অর্থহীন। ভ্যালান্তিনা ক্রাফচুকের স্বামী ইউক্রেনিয়ান সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করা জরুরি। সেটা কিভাবে হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আমি আসলে বুঝতেই পারিনি এই বৈঠকের উদ্দেশ্য কি ছিল। কূটনৈতিক প্রক্রিয়াগুলো সম্পর্কেও আমার তেমন ধারণা নেই। আমার স্বামী এখন যুদ্ধের ময়দানে, সবকিছুই খুব জটিল হয়ে গেছে। আমরা শুধু চাই যুদ্ধটা শেষ হোক। 2 সন্তানের মা হিসেবে আমার আর কিছুই যায় আসে না, শুধু চাই যুদ্ধটা যেভাবেই হোক শেষ হোক। আর 10 জন সাধারণ ইউক্রেনিয়ানের মতো তিনিও প্রতি রাতে আপনজনের প্রাণহানির সংখ্যা মাথা থেকে ঝেড়ে ফেলে নিশ্চিন্তে ঘুমাতে চান। আরও চান যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে একটি নির্মল সকাল দেখতে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেও মর্গ থেকে ছাড়া পাচ্ছেন না গাজার প্যালেস্টিনিয়ানরা। কারাগারে নির্যাতনের ফলে অঙ্গহানি ও বিকৃতির কারণে স্বজনরাও প্রিয়জনদের মরদেহ শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন। ইসরায়েল থেকে গাজায় ফেরত আসা অধিকাংশ প্যালেস্টিনিয়ানের চেহারা বিকৃত হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে অঙ্গহানির ঘটনাও ঘটেছে। ফলে গাজায় প্রিয়জনদের মরদেহ ফেরত এলেও স্বজনদের অপেক্ষার পালা যেন শেষ হচ্ছে না। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রতি একজন ইসরায়েলের বিপরীতে 15 প্যালেস্টিনিয়ানের মরদেহ ফেরত পাঠানোর কথা তেল আভিভের। শনিবার এমন 15 জনের মরদেহ ফেরত আসে গাজায়, যাদেরকে যুদ্ধ চলাকালে আটকের পর হত্যা করা হয় কিংবা ইসরায়েলের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ড দেয়া হয়। নাসের হাসপাতালে স্বামীর মরদেহ খুঁজতে এসেছিলেন গাজার তরুণী গাদা মুসাবি। তবে মরদেহগুলো শরীরে নির্যাতনের ফলে বিকৃতির কারণে কাউকে চিনতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি। রেড ক্রস অনেকগুলো মরদেহ এনেছে, দেখতে এসেছি এখানে আমার স্বামীর লাশ আছে কিনা। এখানে অনেক শহীদের মৃতদেহ রয়েছে, কিন্তু আমরা জানি না তারা কারা, কারণ তাদের দেহ বিকৃত করা হয়েছে। ইহুদিরা তাদের উপর এমনভাবে নির্যাতন করেছে যে আমরা তাদের চিনতেই পারছি না। মরদেহগুলো ফেরত পাঠানোর সময় কোনো পরিচয় বর্ণনা করেনি ইসরায়েলি কারা কর্তৃপক্ষ। প্রতিটি মরদেহ চিহ্নিত করতে একটি করে নাম্বার ব্যবহার করা হয়েছে, তবে এর বিবরণ সংযুক্ত করা হয়নি। এটিও পরিচয় জানতে জটিলতা তৈরি করছে বলে অভিযোগ এই তরুণীর। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত গাজায় 135 প্যালেস্টিনিয়ানের মরদেহ এসেছে, তবে পরিচয় শনাক্ত করতে না পারায় অধিকাংশই এখনো হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। অন্যদিকে ডিএনএ প্রযুক্তি না থাকায় মরদেহ শনাক্ত করতে স্বজনদের উপরে নির্ভর করতে হয় হাসপাতাল কর্তৃপক্ষের। মরদেহ শনাক্ত করতে আমরা যেসব উপায়ে চেষ্টা করি তা সবই মৌলিক। আমাদের কাছে ডিএনএ সরঞ্জাম বা বিশেষায়িত পরীক্ষাগার না থাকায় বৈজ্ঞানিক উপায়ের পরিবর্তে আত্মীয়দের উপর নির্ভর করতে হয়। ক্যারিবিয়ান সাগরে আমেরিকার আরও একটি সামরিক অভিযানে মাদক বহনকারী একটি সাবমেরিন ধ্বংস হয়েছে। এতে সাবমেরিনে থাকা 2 মাদক সন্ত্রাসী নিহত হয়েছে বলে শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হামলায় বেঁচে যাওয়া আরও 2 জনকে বিচারের জন্য তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এমন বিচ্ছিন্ন অভিযানে মাদক চক্র নির্মূল করা সম্ভব নয় বলে মনে করছেন সাবেক সেনা লেফটেন্যান্ট কর্নেল ড্যানিয়েল ডেভিস। তিনি বলেন, বেঁচে যাওয়া মাদক কারবারিদের আটকের পর জিজ্ঞাসাবাদ করে তাদের উৎস নির্মূল করাই এক্ষেত্রে বেশি কার্যকর ছিল।
দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর থেকেই সীমান্ত অবরোধ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জলসীমায় ধারাবাহিক সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত 27 মাদক চোরাচালানকারীকে হত্যার দাবি করেছে ট্রাম্প প্রশাসন। চলমান অভিযানে মাদক পাচারের পরিচিত রুটে আরও একটি সফলতার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার ফেন্টানল সহ প্রাণঘাতী অন্যান্য মাদক দ্রব্য নিয়ে আমেরিকার উপকূল লক্ষ্য করে আসা একটি সাবমেরিনকে ধ্বংস করা হয়েছে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যানটিতে থাকা 4 জনের মধ্যে 2 জন নিহত হয়েছে। হামলায় বেঁচে যাওয়া বাকি 2 জনকে আটকের পর পরবর্তী বিচারের জন্য তাদের নিজ দেশ ইকুয়েডর ও কলম্বিয়াতে পাঠানো হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট আরও জানান এই অভিযানে কোনো সামরিক সদস্য হতাহত হয়নি। অন্যদিকে নৌযানটি ঠেকাতে পেরে অন্তত 25,000 নাগরিকের জীবন বাঁচিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এদিকে নিজ দেশের নাগরিককে ফেরত পাওয়ার ঘটনাটি নিশ্চিত করে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, কলম্বিয়ার ওই নাগরিক জীবিত আছেন জেনে তারা খুশি এবং দেশের আইন অনুযায়ী তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। আরেকদিকে আটককৃতদের তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে ট্রাম্প প্রশাসন জটিল আইনি পরিস্থিতি কিছুটা এড়িয়ে গেলেন বলে মনে করছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। তবে এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে সাবেক সেনা কর্মকর্তা ড্যানিয়েল ডেভিস বলেন, এই চোরাকারবারিদের আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা অনেক বেশি কার্যকর ছিল। এমন ছোটখাটো সামরিক অভিযানে বৃহৎ মাদক কারবারিদের তেমন কোনো ক্ষতি হবে না বলেই মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা। তাই সামরিক শক্তি ব্যবহার করে মানুষ হত্যার চেয়ে জিজ্ঞাসাবাদ করে চোরাকারবারিদের উৎস খুঁজে বের করে তাদের নির্মূল করাই এটি বন্ধের আসল উপায় বলেই অভিমত তার। আমেরিকার সাথে মিল রেখে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে জার্মানির বার্লিনের নো কিংস সমাবেশে অংশ নিয়েছেন প্রবাসী আমেরিকানরা। শনিবার বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে কয়েকশো আমেরিকান অংশ নেন। বিশ্বব্যাপী এক বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা নানা রঙের পোশাক পরে হাতে প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে এসেছিলেন। এদিন আমেরিকার সবকটি স্টেটে 2,500-এর বেশি নো কিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডোনাল্ড ট্রাম্প কিভাবে তার স্বেচ্ছাচারিতা দিয়ে দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছেন তা জনসমক্ষে তুলে ধরা। বার্লিনের বাসিন্দা উইলিস গ্রিন নামে এই প্রবাসী আমেরিকান সে কথাই বলছেন। That maybe the power structure is being just taken over by the executive department, and I think many people have a global feeling, and most of my friends in the United States. বার্লিনে সমাবেশে অংশ নেয়া আমেরিকানরা এই বিক্ষোভের বৈশ্বিক গুরুত্বের উপর জোর দেন। জেনে লেস্টার নেভেস প্রায় 10 বছর ধরে বার্লিনে রয়েছেন। তিনি নিজে একজন অভিবাসী হওয়ায় তার দেশের আজকের অবস্থানে আসার পেছনে অভিবাসীদের ভূমিকার গুরুত্ব ভালোই বুঝতে পারছেন। As an immigrant here in Germany, it's really important to me that America was founded on immigrants, by immigrants, and the fact that they are trying to shut that out and rewrite history. নেভেস আরো বলেন, আমেরিকায় কখনোই রাজাদের রাজত্ব ছিল না, তাই প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে কোনোভাবেই রাজা মনে করে যা খুশি তা করতে পারেন না। তবে তার শঙ্কা, ট্রাম্পের এই স্বেচ্ছাচারিতার অনুকরণ করতে বিশ্বের আরো অনেক দেশ সময়ের সাথে সাথে আগ্রহী হয়ে উঠতে পারে। America was founded on freedoms, on no kings, on checks and balances, and if Trump in office right now thinks that he can upset those things, other countries, other political environments around the world will think that they can also do that. পিটার আইজ্যাক গত 6 বছর ধরে বার্লিনে বসবাস করছেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর যা যা করেছেন তা তার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে বলে জানান। A US citizen was born in the US, have been deeply troubled by the turns that have taken place since Trump got re-elected. এদিকে লন্ডনেও আমেরিকান দূতাবাসের বাইরে নো কিং সমাবেশ করেছেন প্রবাসী আমেরিকানরা। সাবেক ইউএস মেরিন কর্মকর্তা টনেসেন বলেন, প্রশাসনের যে কোনো সঠিক সিদ্ধান্তের পক্ষে কথা বলার পাশাপাশি ভুল সিদ্ধান্তের বিপক্ষে কথা বলাটাও জরুরি, তাই তিনি এই সমাবেশে অংশ নিয়েছেন। We feel it's important to speak out when we see things that not only that we don't agree with, but things that are really detrimental to society. অবসরপ্রাপ্ত ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এক্সিকিউটিভ টিম কার্লি বলছেন, আগের সব প্রেসিডেন্ট দেশের মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিতেন। Our presidents have honored the will of the people and the spirit of the Constitution and honored the memories of the people who died for it.
and did the right thing. টিম অভিযোগ করেন ট্রাম্পের নামের সাথে রিপাবলিকান দলের নাম থাকলেও ট্রাম্প কোনোভাবেই একজন রিপাবলিকান নন, কারণ তিনি স্বেচ্ছাচারিতা করছেন, যা রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টির বৈশিষ্ট্য নয়। ব্রিটেনের বার্মিংহামে ইউরোপা লিগের অ্যাস্টন ভিলার বিপক্ষে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আভিভের ম্যাচ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। আগামী 6 নভেম্বর অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে খেলার কথা রয়েছে ইসরায়েলি ক্লাবটির। তবে নিরাপত্তা ঝুঁকিকে কারণ হিসেবে উল্লেখ করে ওই ম্যাচে ক্লাবটির সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করেছে অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এবং সেফটি অ্যাডভাইজার গ্রুপ SAG। তবে এই সিদ্ধান্ত ঘিরে ব্রিটেনের ফুটবল ভক্ত সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে সমর্থন করলেও অনেকে এটিকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছে। ফুটবল ভক্ত জ্যাক ডেট্রিস ক্লাব কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বলে জানান। Well, I'm a bit surprised because we don't usually stop people from exercising their free will, I suppose. তিনি মনে করেন ঝুঁকি আছে কিনা সেটি নির্ধারিত করে না দিয়ে ঝুঁকির বিষয়টি জানিয়ে ম্যাকাবি সমর্থকদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত। I mean, obviously I'm concerned for their safety, but I think it's up to them if they want to come here. ভিক্টর আদেওমি নামে এই শিক্ষার্থী মনে করেন ঝুঁকি থাকলেও খেলা দেখতে আসা না আসার সিদ্ধান্ত ভক্তদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। I do understand, but at the end of the day that's up to the person to decide because there's risk involved in anything. নাজির মোহাম্মদ নামে আরেক ভক্ত মনে করেন ম্যাকাবি সমর্থকদের মাঠে প্রবেশের সুযোগ দেওয়া উচিত, কারণ এটা তাদের অধিকার। I think that football should be watched by everyone. It's like a sport that everyone loves. And yeah man, I think they should. অ্যাস্টন ভিলার প্যালেস্টিনিয়ান ভক্ত আনাস আহমেদের দাবি গাজা যুদ্ধের প্রভাব পড়েছে ব্রিটেনেও, তাই বার্মিংহাম কোনোভাবেই নিরাপদ না। Cause the war, you know that. Yeah, in this area war now. I think not safe. ব্রিটেনের প্রধানমন্ত্রী গিয়ার স্টারমার ক্লাবের এই সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন সব সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করাটা পুলিশের দায়িত্ব। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে লজ্জাজনক আখ্যা দিয়েছে। এদিকে ফিফা ও ইউরোপিয়ান ফুটবল সংস্থা UEFA ইসরায়েলের আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।